চলছে আমাদের উইন্টার রোড ট্রিপ। আগের পর্বে তোমাদের কাছে তুলে ধরেছি ডুয়ার্স ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য। আজকের পর্বে তোমাদের নিয়ে যাব ওয়েস্ট সিকিমের এক জনপ্রিয় শৈল শহর পেলিং, আর তার সাথে শেয়ার করব প্রথমবার পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা আর পেলিংয়ের এক সুন্দর আস্তানা। এছাড়া স্কাইওয়াক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের মতো অনেক সাইট সিন তো থাকছেই। তবে এই ভিডিওর ইউএসপি কিন্তু রোড জার্নি। তাহলে চলো শুরু করি আজকের পর্ব। সবার আগে আমি সুমন্ত, তোমাদের হোস্ট। সকলকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি সোনার বাংলা রিসর্ট। আজকে আমরা এই রিসর্ট চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি সিকিমের পেলিং, মানে ওয়েস্ট সিকিম আমরা যাচ্ছি। তো ঘড়ির সময় এখন সকাল 8:05। আমরা রেডি হয়ে গেছি আর আমরা অন দ্য ওয়েতে আজকে সকালে ব্রেকফাস্টটা করব। আর সকালবেলার দিকে এই হচ্ছে প্রকৃতি। আজকে পুরো চারদিকটা পুরো কুয়াশা। এবার এই কুয়াশার মধ্যে আমাদেরকে কোনো রকমের সাবধানে গাড়ি চালিয়ে যেতে হবে। আর জানি না পাহাড়ের উপরে টেম্পারেচার কেমন। আমরা চালু করে দিলাম আমাদের যাত্রা পেলিংয়ের উদ্দেশ্যে। আর আমরা এখন ক্রস করছি গরুমারা ন্যাশনাল ফরেস্ট। আর বাইরে কিন্তু বিভৎস কুয়াশা আছে, মানে ভিজিবিলিটি মোটামুটি 100 মিটার থেকে 200 মিটারের মধ্যে। জানি না আমার ক্যামেরা কতটা জাজ করতে পারছে, কিন্তু বাইরে দৃশ্যমানতা কিন্তু অনেকটাই কম। আর এই কুয়াশা ভরা ফাঁকা রাস্তা, ড্রাইভ করতে খুব সুন্দরই লাগছে, মানে একটা সেই অ্যাডভেঞ্চার টাইপের লাগছে। যখন তখন কিন্তু হাতি বেরিয়ে পড়তে পারে। আর তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ সবুজ গালিচার মতো চা বাগান শুরু হয়ে গেছে। আর ওই দেখো দূর থেকে কিন্তু পাহাড় ঢুকে দেওয়া শুরু করে দিয়েছে। একটা কথা না বললেই না, এই দিককার রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ভালো। এরকম ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে কিন্তু আমার হেভি লাগছে। তোমরা খালি ভিউটাকে এনজয় করো। ওই দেখো বলতে না বলতেই এখানে পরপর চা বাগান শুরু হয়ে যাচ্ছে। আর তার সাথে চড়াই উতরাই তো আছেই, মানে এটাই জানান দিচ্ছে আমরা পাহাড়ে এন্ট্রি নিচ্ছি। পাহাড়ের আঁকাবাঁকা পথ শুরু হয়ে গেল, আর তার সাথে বাঁদরের খেলাও আরম্ভ হয়ে গেল। এখন এই স্টেজটাতে রাস্তা ভালো পাবো আমি। আমরা এখন ছুটে চলেছি NH-17 ধরে। আর এই NH-17-এর বাঁ দিক দিয়েই বয়ে চলেছে তিস্তা নদী। এই এত বড় বড় গাছের জন্য আমরা কিন্তু তিস্তা নদীকে দেখতে পাচ্ছি না। কিছুটা যাওয়ার পর আমরা কানেক্ট করব NH-10-এর সাথে। আর এই NH-17 আর NH-10-এর মাঝখানেই রয়েছে করোনেশন ব্রিজ। কিছুটা ওয়েট করুন, দেখা হবে করোনেশন ব্রিজের সাথে। আমার বাঁ দিকেই হচ্ছে করোনেশন ব্রিজ। এই করোনেশন ব্রিজ ক্রস করছি। In 200 meters, at the roundabout, take the second exit onto National Highway 10. আমরা এখন চলেছি NH-10 ধরে। আর পাশ দিয়েই বয়ে চলেছে অপরূপ তিস্তা নদী। আর বলা বাহুল্য এই NH-10-ই হচ্ছে সিকিমের লাইফ লাইন। আর দেখো তিস্তা নদী কি শান্তভাবে এগোচ্ছে। আর এই তিস্তা নদী প্রত্যেক বছর বর্ষায় তার রুদ্র রূপ ধারণ করে, আর তার কবলে পড়ে এই NH-10। প্রতি বছরই এই NH-10-এ কিন্তু খুব বড় ক্ষতি হয়। এই NH-10 আগে 50% ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আর 50% সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ছিল। এই বারবার তিস্তার প্রকোপে NH-10-এর ক্ষতি হওয়ার পরে এখন এই রাস্তাটা পুরোপুরি বিআরওকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কারণ প্রত্যেক বছর এই যে ক্ষয়ক্ষতি হয় তা সারাতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর যদি এই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সিকিম যেতে অনেক সময় লাগে, সেই ঘুরপথে যেতে হয় লাভা ললিগাঁও হয়ে। তো ওই জন্যই এই রাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই রাস্তা দেখতে পাচ্ছ বিআরওকে ট্রান্সফার করে দেওয়ার পরে রাস্তার কন্ডিশন কি ভালো হয়ে গেছে। আগের NH-10 আর এখনকার NH-10-এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য হচ্ছে। যতই আমরা সামনের দিকে এগিয়ে চলছি, প্রকৃতি কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। অনেক বড় বড় পাহাড় কিন্তু উঁকি মারছে দূর থেকে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আমরা দাঁড়িয়ে আছি সুলতানালয়ের কাছে। ঠিক এই জায়গাটাতে কয়েক মাস আগেই এই রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম, যখন আমি সিলিগুড়ি যাচ্ছিলাম।
অলমোস্ট পাহাড়ে আমি উঠে গেছি। পাহাড়ে গাড়ি চালানোর যে একটা আলাদা অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না। যারাই পাহাড়ে গাড়ি চালাতে মানে গাড়ি নিয়ে আসে তারাই এই ফিলিংসটা বুঝতে পারে। হ্যাঁ, যেটা আমি একটাই কথা বলবো, পাহাড়ে কিন্তু গাড়ি চালানো সবথেকে ইজি। আপনারা ভাববেন না যে আমি মানে ল্যান্ডে গাড়ি চালাতে পারি, মানে সমতলে গাড়ি চালাতে পারি বলে পাহাড়ে পারবো না, এটা একদমই না। কিন্তু পাহাড় আর সমতলের মধ্যে দুটো ডিফারেন্স আছে। আমরা যেমন ল্যান্ডে গাড়ি চালাই 100-120-তে বা যখন তখন ওভারটেক করে বেরিয়ে যায় ডিপার্টমেন্টে, কিন্তু পাহাড়ে জিনিসটা হয় না। এটাকে আপনাকে পাহাড়ে মেনটেন করে রাখতে হবে। আর যে তলা থেকে ওপরে উঠছে তাকে আগে ফার্স্ট প্রায়োরিটি দেবো। আমি যদি ওপর থেকে তলার দিকে নামি তাহলে আমি সাইডে হয়ে যাবো। আর এখানে পরপর গাড়ি যান, দেখুন পুরো পরপর গাড়ি যাচ্ছে। তো দেখুন কেউ কিন্তু আপনি ওভারটেক করছে না, সবাই লাইন দিয়ে গাড়ি মানে যাচ্ছে। যদি আপনি ওভারটেক করতে চান অ্যাক্সিডেন্ট হবে। এই জিনিসগুলো মেনটেন করে রাখলেই সব ঠিকঠাক হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের রাইনো, অরেঞ্জ রাইনো। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা ক্রস করেই আমরা সিকিমে এন্ট্রি নেব। আর আমাদের পাশ দিয়েই বয়ে চলেছে তিস্তা নদী। আর তিস্তা নদীর ওপরে যে পাহাড়টা ওটা সিকিমের আন্ডারে পড়ে। তো এই তিস্তা নদীতে কিন্তু রিভার রাফটিংও হয়। তোমরা যারা রিভার রাফটিং করতে ভালোবাসো অবশ্যই একবার ট্রাই নিও, খুব ভালো লাগবে। এই আমরা ঢুকছি সিকিমে, এখানে বিভৎস জ্যাম আছে। In 500 meters, slight left to stay on National Highway 710. এই যে ব্রিজটা ক্রস করছি এটাই হচ্ছে বেঙ্গল আর সিকিমের বলতে গেলে বর্ডারই বলতে পারা যায়। সামনে হচ্ছে ওয়েলকাম টু সিকিম। আমরা সিকিমে এখন এন্টার করছি। এই আমরা সিকিম এন্ট্রি করে ফেললাম। সিকিমে ঢোকার পরে চারিদিকে প্রকৃতি কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আর তোমরা দেখতে পাচ্ছ দূরের পাহাড়গুলো খুব সুন্দর একটা ফ্রেম সৃষ্টি করেছে, যেটা আমার পক্ষে এক্সপ্লেন করা খুবই কঠিন। আর একটা কথা মানতেই হবে, সিকিমের রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ভালো। কিছু জায়গায় কাজ চলছে, সেগুলোকে বাদ দিলে ওভারঅল রাস্তা কিন্তু এখনও পর্যন্ত ভালোই লাগছে। ঘড়ির সময় এখন দুপুর 2টো। আমরা জোরথাংয়ের হোটেল 16 মাইলে দাঁড়ালাম ফর লাঞ্চের জন্য। আর এতক্ষণ পাহাড়ে মানে প্রথম যেটা বলছি বারবার করে, প্রথম পাহাড়ে গাড়ি চালাচ্ছি। আর এক্সপিরিয়েন্স তো দারুণ এক্সপিরিয়েন্স, যেটা মানে বলে বোঝানো যাচ্ছে না। আর এখনও পর্যন্ত ঠিকঠাক করে গাড়ি চালাচ্ছি, মানে যেখানে যেমন দরকার, যেখানে যে গিয়ার দরকার, যত স্পিড দরকার সেটাই ফলো করে এগোচ্ছি। আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স আর 1 ঘন্টা, বেশিটা রাস্তা নেই, মাত্র 30 কিলোমিটার রাস্তা আছে। সবাই জানেন পাহাড়ের রাস্তা কিন্তু 30 কিলোমিটারটা অনেকটা। তো আর 30 কিলোমিটার পরে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাবো। হোটেলের সঙ্গে কথা হয়ে গেছে, রুম রেডি করে রাখছে। যেটা ভেবেছিলাম আমরা মোটামুটি 2-2:30টার মধ্যে পৌঁছে যাব, বাট যখন আমরা তিস্তা বাজারটা ক্রস করে যে রাস্তা সিকিমের দিকে ঢুকছে, মানে জোরথাংয়ের দিকে আসছে, সেই জায়গাটা বিভৎস জ্যাম ছিল, যেটা আপনারা দেখলেন। জায়গাটা বিশাল জ্যাম, ওখানে আমাদের ম্যাক্সিমাম টাইমটা নষ্ট হয়েছে। আর এখনও পর্যন্ত ওভারঅল জার্নি খুব ভালো হয়েছে। আর এর পরের রাস্তার কন্ডিশন কী আছে জানি না। লাঞ্চটা করে আবার কন্টিনিউ করি আমাদের যাত্রা। দুপুরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তো এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গার নাম হলো জোরথাং। জোরথাং ক্রস করার পর এবারে আমরা এই সুন্দর ব্রিজটা ক্রস করব। এই সুন্দর ব্রিজটা ক্রস করার পর আমরা চলে এলাম নয়া বাজার। এই নয়া বাজার থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা যাচ্ছে দার্জিলিং, আর ডান দিকেরটা পেলিং রাবাংলা নামছে। যদি তোমরা কোনোদিনও ভবিষ্যতে এই দার্জিলিংয়ের সাথে পেলিং ঘোরার প্ল্যান করো, তাহলে কিন্তু তোমরা এই বাঁ দিকের রাস্তা ধরে সোজা চলে আসতে পারবে পেলিং নামচি রাবাংলাতে। সেক্ষেত্রে তোমাদেরকে আর জোরথাং দিয়ে আসতে হবে না। আমরা এই ট্রিপে প্রথম টানেলে এন্ট্রি নিচ্ছি।
আর দরকার ছিল যে গুহার মধ্যে দিয়ে গাড়ি চালাবো, সেই ইচ্ছাটাও পূর্ণ হলো অবশেষে। টানেল ক্রস করে কিছুটা এগোতেই প্রকৃতি কেমন তার রূপ বদলেছে তোমরা লক্ষ্য করেছো? সত্যি কি যে বলবো সেটা বুঝেই উঠতে পারছি না। প্রকৃতির এই অপরূপ শোভা দেখে আমি পুরো স্পিচলেস হয়ে গেছি। এতবার পাহাড়ে এলেও এবারে অভিজ্ঞতাটা একটু আলাদাই হচ্ছে। আমরা এই জাস্ট ঢুকলাম হোটেলে, জাস্ট চেকিংটা করলাম। লাগেজ এখনও রাখা আছে এখানে, যে লাগেজ এখনও রাখা আছে, লাগেজ উপরে যাবে। তো আমাদের এন্টায়ার জার্নি খুব মানে ভালো করে আমরা আসলাম। আমাদের রাস্তা খুব ভালো, মানে রাস্তা খুব ভালো বলবো না, রাস্তা ঠিকঠাক। আর মানে যতক্ষণ আমরা ন্যাশনাল হাইওয়ে ছিলাম ততক্ষণ ভালো ছিল। তারপরে যখন পিলিংয়ের রাস্তায় উঠলাম, রাস্তার কন্ডিশান খুবই খারাপ। বাট হ্যাঁ, যেটা ভয় পাচ্ছিলাম যে আর তুলতে পারবো কিনা গাড়িটা, কোনো প্রবলেম হয়নি, ভালোভাবে তুলে নিয়েছি। এখন বাজে হচ্ছে 4:50। বাইরের এখন টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড। জানি না রাত্রিরে কী হবে, রাত্রিরে খুব ঠান্ডা পড়বে। আর আমাদের হোটেলের ঠিক পেছন দিকটাতেই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। আমাদের কিন্তু ভিউ রুম না, আমরা ভিউ রুম এই সময় পাইনি ডিউ টু রাশ আওয়ারের জন্য। আমরা নন ভিউ রুম পেয়েছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 301। এখানে একটা ডবল বেড আছে, এখানে দুজন ভালোভাবে থাকতে পারবেন। আর যদি ফ্যামিলিতে একটা ছোটো বাচ্চা থাকে, এই বাচ্চাকে নিয়ে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা, ছোটো বাচ্চা ভালোভাবে এই বেডে থাকতে পারবে। আর এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, টিভি, এখানে একটা ছোটো কভার রয়েছে। আর একটা প্লাস পয়েন্ট, এখানে আপনার জল গরম করার মেশিনও রয়েছে, আর তার সাথে টিকিটও রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে দরকার আমাদের সেগুলো আছে, গিজার, ওয়েস্টার্ন কোমোড, বেসিন, আর এদিকে একটা মিরার। তো আমাদের দুটো রুম নেওয়া আছে, একটা 301, একটা 303। দুটো রুমই সেম। এই রুমে যা যা আছে 303 রুমে, 303 নম্বর রুমে সেম অ্যাজ সব কিছু রয়েছে। আর আমি এটা করেছি goivivo.com থেকে বুকিং করেছি। আর এই হোটেলের সমস্ত বিবরণ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি আসতে চান আসতে পারেন। রুমটা সত্যি, হোটেলটা ভালো আছে। আর এখানে যেটা দেখলাম বাইরের খাবার অ্যালাও আছে, আপনারা চাইলে বাইরের খাবার অ্যালাও এখানে নিয়ে আসতে পারেন। আর এই হোটেলের নিচে একটা ছোট্ট স্ন্যাক্সের দোকানও আছে, ওখানে থুকপা, মোমো, চা সব কিছু পাওয়া যাচ্ছে। হোটেলে চেক ইন পর্ব সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই রাতের পিলিং শটটাকে দেখার জন্য। আর যেটা জানতে পারলাম এখানে একটা ছোট ফেস্টিভ্যালও হচ্ছে, যেটা এই উইন্টার টাইমেতেই হয়, সেটাও দেখার জন্য আমরা চলে গেলাম। আর একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, যখন আমরা এই পিলিং সিটিতে ঘোরাঘুরি করছিলাম আমার সাথে দেখা হয়েছে এই দুজন মানুষের সাথে, এক্সপ্লোরার শিবাজিদা আর পৃথ্বীজিৎদা। সত্যি আমি ভাবতেই পারিনি যে এই ট্রিপে এরকম দুজন মানুষের সাথে আমার দেখা হবে। এক্সাইটমেন্ট লেভেল এতটাই হাই ছিল যে এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতেই ভুলে গেছি। তো এবারে রোড ট্রিপে এটাই হচ্ছে আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। তো বেরিয়ে জানতে পারলাম এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, যেটা কাঞ্চনজঙ্ঘা উইন্টার ট্যুরিজম ফেস্টিভ্যাল, যে চলছে এই মাসে ডিসেম্বরে চলছে। তো সেইটাই দেখতে এসেছি। পেছনে হচ্ছে প্রোগ্রামটা, অসাধারণ প্রোগ্রাম হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজের গানে। তো আপনারা দেখুন এখানকার প্রোগ্রামের কিছু ঝলক, কেমন এখানকার প্রোগ্রাম হয়। আর এটা ছোট্ট একটা মেলাও মতো হচ্ছে। তো এবারে মেলাটা একটু ঘুরে দেখবো। আর ঠান্ডা কিন্তু এখানে ভালোই আছে। অ্যাকর্ডিং টু গুগল এখন টেম্পারেচার 8 থেকে 9-এর মধ্যে আপ ডাউন করছে। জানি না এবার কত রাত্রে ঠান্ডা কত পড়বে। এটা পুরোটাই হচ্ছে খাবারের দোকান, এখানে ম্যাক্সিমাম খাবারই পাওয়া যাচ্ছে। জানি না
ক্যাপচার করতে পারছে, যেখানে পর্ক স্কোয়া কর্নার। এখান থেকে চালু হচ্ছে এখানকার লোকাল যে জামা প্যান্ট যা গার্মেন্ট সেটা চালু হচ্ছে, এখান থেকে পুরোটা চালু হচ্ছে। এগুলো সব হচ্ছে গার্মেন্টসের এরিয়া। মানে যেমন আমাদের ওখানে মেলা বসে, এটা অনেকটা ওরকমই মেলাই বসছে। আর তার সাথে এখানে একটা লোকাল কালচারাল প্রোগ্রাম, মানে স্টেজ আছে, ওপেন স্টেজ, সেখানে যে লোকাল আর্টিস্টরা আছে, বা আমি ঠিক বুঝতে পারছি না এটা কি লোকাল আর্টিস্ট বা কোনো ভালো আর্টিস্ট, আমি জানি না, তো সেটা ওরা একটা প্রোগ্রাম পারফরমেন্স করছে। এইটা হচ্ছে পেলিং প্লেগ্রাউন্ডে এই মেলাটা বসেছে, যে এখানে জামা প্যান্টের, এখানে সব উইন্টার ক্লথ, এখানে ছোটো বড়ো চটপটার দোকানও আছে। আর ওখানে নাগরদোলা যেমন আমাদের মেলায় থাকে তেমন এখানে সব আছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পেলিং ক্লাউড9 হোটেল। সময় ঘড়ি এখন সকাল 6:30। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি। কেন উঠে পড়েছি তার কারণ দেখবেন। এই দেখুন পিছনেই, আমার পেছনেই হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। ওই যে পিকটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পিক। সত্যি এই যে ভিউ, এর কোনো তুলনায় করা যাবে না। মাউন্ট কাঞ্চনজঙ্ঘার সামনে আপনি কটা দাঁড়িয়ে আপনারা একটা ভালো সময় স্পেন্ড করছেন। অসাধারণ ভিউ, অসাধারণ। সময় ঘড়ি এখন সকাল 9:35। আমরা বেরোচ্ছি আমাদের সাইট সিনের জন্য। প্রথমে আমরা যাব আজকে পেলিং স্কাইওয়াক। স্কাইওয়াকটা দেখে বাকি যে কটা ভিউ পয়েন্ট আছে সেগুলো আমরা করব। এই স্কাইওয়াক যাওয়ার রাস্তা কিন্তু যথেষ্ট চড়াই আছে, আর এখানে 3-4টে হেয়ারপিন বেন্ড আছে, সেগুলো কিন্তু যথেষ্ট শার্প আর তেমনি চড়াই। আমার মতো যারা প্রথমবার পাহাড়ে গাড়ি নিয়ে যাচ্ছ তাদের জন্য আমি একটা কথাই বলবো, তোমরা পারলে ফার্স্ট গিয়ারে গাড়িটা তুলো, তাড়াহুড়ো করো না, মাথা ঠান্ডা করে ড্রাইভিং করো, তোমরা ভালোভাবে স্কাইওয়াকে পৌঁছে যাবে। আর তেমনি যেমন তোমরা ওপর থেকে নিচের দিকে নামবে, সেম ফার্স্ট গিয়ারেই রেখো, নিউট্রালে কোনোদিনও রাখবে না। নিউট্রালে রাখলে কিন্তু গাড়ি হু করে গড়াবে, আর অকারণে তোমাদের ব্রেক অ্যাপ্লাই করতে হবে, এতে কিন্তু ব্রেক প্যাড জ্বলে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। আর একটা কথা বলবো, এখানকার এই সিকিমের যা ড্রাইভাররা আছেন তারা কিন্তু যথেষ্ট হেল্পফুল। ওরাই তোমাকে সাইড দিয়ে দেবে আর রাস্তা করে দেবে। এই চড়াই রাস্তায় আমরা অনেক যুদ্ধ করতে করতে অবশেষে পৌঁছে গেলাম পেলিং স্কাইওয়াকে। তোমরা দেখতেই পেলে রাস্তার কন্ডিশন কেমন ছিল। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, আর এখানে পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা করে। আমাদের গাড়ি সাইড করছে, গাড়ি সাইড হলেই আমরা যাব ভেতরে। এই সিকিম স্কাইওয়াকের রাস্তাটা যথেষ্ট স্টিপ, আপনারা দেখতেই পেলেন ভিডিওতে। মানে গাড়ি রীতিমতো কসরত করে ওপরে উঠছে। মানে গাড়ি আমি পুরো ফার্স্ট গিয়ারেই তুলেছি, তাও ফার্স্ট গিয়ারটাই মনে হচ্ছে অনেকটা। খালি মনে সাহস থাকলে আপনারা আরামসে গাড়ি তুলতে পারবেন। নিজের কন্ট্রোলে স্টিয়ারিং রাখতে হবে, আর গাড়ি ফার্স্ট গিয়ারে বেশি তুলবেনই না। আর যখনই ওপর দিকে উঠবেন, যে হেয়ারপিনগুলো আছে, যে 3-4টে হেয়ারপিন আছে, মানে হেয়ারপিন বেন্ড আছে, ওই বেন্ডগুলোতে, বেন্ডের আগে থেকে খালি গাড়ি হর্ন মারবেন, যাতে ওপরে যে গাড়িগুলো আসছে তারা যেন বুঝতে পারে যে আপনি তলা থেকে ওপরে উঠছেন। বাই চান্স যদি ওপর থেকে গাড়ি হু করে নেমে পড়ে, আপনি ব্রেক মারলে কিন্তু গাড়ি মোমেন্টামটা লস হয়ে যাবে। তো এই কিছু জিনিস মাথায় রাখলে এই সিকিমের এই স্কাইওয়াকে আসাটা আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। যখন ডাউনে যাবেন গাড়ি সবসময় ফার্স্ট গিয়ারেই রাখবেন। গাড়িতে একটু করে গঙ আওয়াজ হবে, ওদের ভয়ের কিছু নেই। এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক। আপনি যদি আপনার গাড়ির ব্রেক যদি বেশি ইউজ করেন তাহলে কিন্তু ব্রেক প্যাডটা ক্ষয়ে যাবে আর ব্রেক প্যাডটা জ্বলে যাবে। ভয়ে সবারই লাগছে, কারণ আমরা হচ্ছে সমতলের ড্রাইভার, মানে সমতলে আমরা গাড়ি চালিয়ে অভ্যস্ত। তো এই হিলে গাড়ি চালানোটা একটু টাফ আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উচ্চতায় পশ্চিম সিকিমের পেলিং শহরের একটি অতি জনপ্রিয় জায়গা হলো এই স্কাইওয়াক। এই স্কাইওয়াক কমপ্লেক্সে 137 ফুট উঁচু
বোধিসত্ত্ব চেনরেজিকে একটি বিশাল মূর্তি রয়েছে। এই মূর্তির ভিত্তিপ্রস্তর 2009 সালে স্থাপন করা হয় এবং দলাই লামা কর্তৃক তা পবিত্র করা হয়েছিল। 2018 সালে পেলিংয়ের এই স্কাইওয়াক পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই স্কাইওয়াক খোলা থাকে। গ্লাস ওয়াক র্যাম্পটা হচ্ছে এটাই, আর এখানে কিন্তু খালি পায়ে আসতে হবে, মোজা অ্যালাও আছে। আমি মোজা পরেই এসেছি, ঠান্ডা কিন্তু খুব একটা নেই। ও একটা রোমাঞ্চকর লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এখান থেকেই ওই জায়গাটা করে কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যায়, বাট এখন পুরো মেঘে ঢেকে গেছে। এখনের ওয়েদার পুরো মেঘলা, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সবসময় দেখা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো ট্রাই করবেন আপনারা আর্লি মর্নিংয়ে অ্যাটলিস্ট 8টা সাড়ে 8টার মধ্যে এখানে চলে আসতে, তাহলে জায়গাটা অতটা ভিড় থাকে না। মানে 8:30টার পর থেকে কিন্তু ভিড়টা আস্তে আস্তে বাড়ে। এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর এখন দেখতেই পাচ্ছেন চারদিকে কত ক্রাউড, মানে পুরো ভর্তি লোকজন আছে। যদি আপনারা ফাঁকায় এটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে চান, আমি বলবো 8:30টার মধ্যে এখানে চলে আসুন। তারপরে আপনারা ব্রেকফাস্ট করুন, ব্রেকফাস্ট করে বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো করুন, যেমন অরেঞ্জ গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এটসেট্রা যা যা থাকবে সেগুলো আপনারা এটার পরে করবেন। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 100 টাকা করে, বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর এখানে কিন্তু খালি পায়ে আসতে হবে, এখানে কিন্তু জুতো অ্যালাউ না, এই যে খালি পায়ে আসতে হবে। স্কাইওয়াক দেখার পর আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর এদিককার রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ভালো। আমি এখানে ড্রাইভিং করে কিন্তু খুব আনন্দ নিচ্ছি, যেটাকে আমি ভাষায় বোঝাতে পারবো না। চলতে চলতে আমাদের সাথে দেখা হয়ে গেল রিম্বি ওয়াটারফলসের। যেহেতু এটা আমাদের রাস্তার মধ্যেই পড়ছে, গাড়ি থেকেই দেখে নিলাম। আর এখন যেহেতু শীতকাল, জল অনেকটা কমই আছে। বর্ষাকালে কিন্তু এই রিম্বি ওয়াটারফলসের জল অনেক বেড়ে যায়। আর তোমার চারিদিকের ল্যান্ডস্কেপটা দেখছো, কি অপরূপ সুন্দর লাগছে না? চলে এলাম আজকের দিনের মধ্যে দ্বিতীয় স্পট, হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। এখানে অনেকটা উঁচু সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে আপনাদেরকে নিচে নামতে হবে। একটু সাবধানে আসবেন, যারা বয়স্ক লোকেরা আসছেন তারা একটু সাবধানে আসবেন। এখানে কিন্তু প্রপার সিঁড়ি বানানো নেই, এই পাথরকে সাজিয়ে সিঁড়িটা বানানো আছে। এই হচ্ছে অরেঞ্জ মানে কমলা লেবু গাছ, গাছে সুন্দর কমলা লেবু ঝুলছে। এই যে দেখ ছোটো ছোটো কমলা লেবু, এখানে কাঁচা পাকা সব কমলা লেবু আছে। রিম্বি অরেঞ্জ গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার হেড। বাচ্চাদের তো ফ্রি, আমার বাচ্চার টাকা লাগলো না, আই থিঙ্ক বাচ্চাদের ফ্রি আছে। তো আমরা এখন চলে এসেছি পুরো রিম্বি অরেঞ্জ গার্ডেনের মানে একদম কোর এরিয়াতে। কাছ থেকে কিন্তু ফল তোলা নিষিদ্ধ, যদি তোলেন তাহলে কিন্তু 500 টাকা করে ফাইন দিতে হবে। যদি আপনারা রেডি থাকেন 500 টাকা ফাইন দেওয়ার জন্য, তাহলে আপনারা কাছ থেকে অরেঞ্জ তুলতে পারেন। আর এটা হচ্ছে পুরো রিম্বি অরেঞ্জ গার্ডেনের এরিয়াটা। আমার চারদিকে খালি কমলা লেবুর গাছ। ও রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগলো। আমরা এবার লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা এগিয়ে যাব পরের সাইট সিনের উদ্দেশ্যে। রিম্বি অরেঞ্জ গার্ডেনের কাছে সেরকম কোনো দোকান না থাকায় আপাতত আমরা লাঞ্চটা স্কিপ করলাম আর এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো যতই আমরা সামনের দিকে এগোচ্ছি, পরিবেশ এবারে আস্তে আস্তে পাল্টাতে শুরু করেছে। তোমরা দেখছো চারদিকের পরিবেশটা, বাঁ দিকে রুক্ষ সূক্ষ্ম পাহাড় আর ডান দিকে গভীর খাদ। আর রাস্তার কন্ডিশন কিন্তু যথেষ্ট খারাপ, তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট আমরা ভেতরে ভালোই ফিল করতে পারছি। চলে এলাম আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। তো আমার পেছনে এই যে একটা রাস্তা আছে, এখান দিয়ে যাবো আমি। আর এখানের রাস্তা মানে ভয়ঙ্কর রাস্তা যাকে বলে,
অনেক মানে দেখে শুনে গাড়ি চালাতে হচ্ছে। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে আপনারা পার্কিং করার জায়গা খুব একটা পাবেন না। যেখানে রাস্তার ধারে ডান দিকে বা বাঁ দিকে যেদিকে আপনি জায়গা পাবেন মানে পাহাড় ঘেঁষে ওদিকে আপনাকে কোনো রকমের গাড়িটা রাখতে হবে। একটা জায়গায় পেয়েছি গাড়ি রাখার জন্য, সেখানে রেখেছি একদম পাহাড়ের ঢালে। এখানে এরকম সিঁড়ি ভেঙে আমাদেরকে ওপরে কিছুটা উঠতে হবে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। বেশিটা উঠতে হবে না, অল্প একটুখানি উঠলেই এই ঝর্ণাটা দেখা যাচ্ছে। ওই যে ঝর্ণা, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। আমি এখন দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে। আমার পেছনে যে ওয়াটারফলস রয়েছে মাথাটা নামছে ওপর থেকে, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আর এখানে জলের গর্জন বিভৎস, মানে ওপর থেকে ফুল মানে ফোর্সে জলটা নিচের দিকে নামছে। আর তার সাথে কোন ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিভৎস ঠান্ডা হাওয়া লাগছে। আর জলের যে ফোঁটাগুলো পাথরের গায়ে ধাক্কা লেগে গায়ে মানে বরফের মতো ঠান্ডা জল গায়ের মধ্যে ভিজছে, হেবি ঠান্ডা। আর জল বাপরে বরফের মতো ঠান্ডা জল। অসাধারণ লাগলো, অসাধারণ, মানে কিছু বলার নেই। খুব সুন্দর, খুব একটা বড় না, বাট যেটুকুনি আছে সেটুকুনি কিন্তু খুব একটা ছোটোও না, মানে এটাকে ছোটো করা যায় না, ভালোই বড়। মানে ঘড়ির সময় এখন দুপুর 2টো হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া করতে হবে, দুপুরের লাঞ্চ বাকি আছে। লাঞ্চ করে যদি সময় থাকে তাহলে আমরা একটু ঘুরবো, নইলে সোজা আমরা হোটেল চলে যাব। যারা জিপ লাইন করতে ভালোবাসেন তারা এটা ট্রাই করতে পারেন। চার্জ হচ্ছে ক্যাশ করলে 130 টাকা পার পারসন, আর অনলাইনে করলে 100 রুপিস পার পারসন। আপনারা যারা এই জিপ লাইনে মজা নিতে চান তারা কিন্তু এখানে জিপ লাইনও করতে পারেন। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে কিছুটা এগিয়ে এসে এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে যার নাম তুমুই রেস্টুরেন্ট। এখানে তোমরা পারলে দুপুরের লাঞ্চটাও করতে পারো। আমরা কিন্তু এখানেই আমাদের দুপুরের লাঞ্চটা করেছি। খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এখানে মিল সিস্টেম খাবারও আছে, নর্মাল থুকপা, মোমো, সব কিছুই পাহাড়ি খাবার তোমরা পেয়ে যাবে, আর একদম রিজনেবল রেটে। যেহেতু এখানে এই একটাই ভালো খাবারের জায়গা আছে, তাই এখানে ভালোই ভিড় হয়। আমাদের লাঞ্চ করতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে গেছিলো, তাই আমরা লাঞ্চ করার পরে সোজা আমরা রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। তো আমাদের মোটামুটি সব সাইড সিনে দেখা কমপ্লিট হয়ে গেছে, বাকি রইল খালি এই খিচিপুকুরি লেক। কিছু কারণবশত সেদিন এই খিচিপুকুরি লেক যাওয়ার রাস্তা বন্ধ ছিল, তাই আমরা খিচিপুকুরি লেকটাকে দেখতে পাইনি। পরবর্তীকালে যদি কোনো দিন আসি আবার, তাহলে নিশ্চয়ই এই খিচিপুকুরি লেকটা দেখে নেব। সময় ঘড়ি এখন সন্ধ্যে 6:30। আমরা সন্ধ্যে 6টা নাগাদ রুমে ঢুকেছি। তো আজকে সারাদিন খুব ভালোই এনজয় করলাম, হিল ড্রাইভ করে, আর একটা আলাদা অভিজ্ঞতা অর্জন করলাম। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ বললেও কম বলবে, একটা খুব সুন্দর রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স। আমি জানি না এটা কী বলবো, একটা খুব ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। তো ভবিষ্যতে এরকম আরও অনেক ট্রিপ করার আমার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক আর সবার সাথে শেয়ার করে নেবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে নেবেন। এখানে আজকে আমি আমার পর্ব শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণে টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।